Welcome to the channel LearnMate English that gives you the best opportunity to learn English with me. ইংরেজিতে কথা বলা এবং শুদ্ধ ইংরেজি লেখা আমাদের অনেকেরই স্বপ্ন, কিন্তু আমরা সেটা অনেক সময় ঠিকঠাক করতে পারি না, কারণ আমরা সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা জানি না। আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম যে এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা যে প্রতিদিন যত ধরনের কথা বলি সব ধরনের সেন্টেন্স কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। কারণ আমরা যে কথাগুলো বলে থাকি তার সবই কিন্তু আগের দিন যে আমরা সেন্টেন্স সম্বন্ধে জেনেছিলাম ওই 5 ধরনের সেন্টেন্সের মধ্যেই পড়ে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি কথা, যত ধরনের কথা বলি সবই কিন্তু হয় সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, না হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, না হলে ইম্পারেটিভ সেন্টেন্স, না হলে অপটেটিভ সেন্টেন্স, না হলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্সের বাইরে কিন্তু আমরা কোনো কথাই বলি না। তাহলে আমরা যদি এই 5 ধরনের সেন্টেন্স ইংরেজিতে তৈরি করা শিখে নিতে পারি, এই 5 ধরনের সেন্টেন্স কিভাবে তৈরি হয় তার নিয়মগুলো, সেই সূত্রটা যদি শিখে নিতে পারি, তাহলে কিন্তু আমরা ইংরেজিতে শুদ্ধভাবে কথাও বলতে পারবো, আবার শুদ্ধভাবে ইংরেজিটা লিখতেও পারবো। কিন্তু কথা বলার জন্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমি আগের ক্লাসেও বলেছিলাম, প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে তার ইংরেজি তত তাড়াতাড়ি আয়ত্তে আসবে। তাই প্রচুর প্র্যাকটিস করুন এবং ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে উঠুন। তাহলে আজকে আমরা সেই 5 ধরনের সেন্টেন্স কিভাবে তৈরি করে তা শিখব। প্রথমেই আমরা শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। আমরা যে কথাগুলো বলি তার 80% বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা শিখে নিতে পারি, তাহলে আমরা আমাদের কথাগুলোর 80% অর্থাৎ বেশিরভাগ কথা আমরা কিন্তু ইংরেজিতে বলতে পারবো এবং ইংরেজিতে লিখতে পারবো। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করছি। তার আগে যদি আপনাদের আমার ক্লাস ভালো লাগে এবং আমার ক্লাস থেকে আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে বন্ধুদের শেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন শুরু করছি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। আমরা আগের দিন বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা করা বোঝায়, অর্থাৎ দ্য সেন্টেন্স হুইচ স্টেটস এ ফ্যাক্ট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করার জন্য খুব সহজ একটা সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট অর আদার্স। আমি আদার্স কথাটা লিখেছি কারণ কখনো কখনো অবজেক্ট ব্যবহৃত হয় না, প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট বা অন্য কোনো ওয়ার্ডস ব্যবহৃত হয়। আবার কখনো অবজেক্ট বা আদার্স অন্য কিছুই ব্যবহৃত হয় না। আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনগুলো করব, তখন এর সব কিছু দেখব। আমরা অনেকগুলো ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজিতে করব এবং সেই ট্রান্সলেশনগুলো করতে করতে আমরা শিখে নেব কীভাবে সূত্রটা ট্রান্সলেশনগুলোর সঙ্গে ম্যাচ করছে। এবার সূত্রটা আরেকবার দেখে নিই। সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর আদার্স। এবার সাবজেক্ট কারা হতে পারে? সাবজেক্ট হতে পারে হয় সেটা নাউন হবে, না হলে প্রোনাউন, না হলে জিরান্ট, না হলে ইনফাইনিটিভ। এই 4টির বাইরে আর কোনো ওয়ার্ডে কিন্তু সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট হতে পারে শুধু নাউন, প্রোনাউন, জিরান্ট অর ইনফাইনিটিভ। এবার আসছি ভার্ব। ভার্ব কারা হতে পারে? ভার্ব হতে পারে হয় সেটা মেইন ভার্ব, না হলে অক্সিলিয়ারি ভার্ব, অথবা অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব দুটোই, অথবা ট্রানজিটিভ ভার্ব, অথবা ইনট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট এবং আদার্স যেটা লিখেছি সেটার কথা আগেই বলেছি। কখনো কখনো অবজেক্ট হতে পারে, আবার অবজেক্ট নাও হতে পারে, আবার অবজেক্ট ছাড়া প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট বা অন্য কোনো ওয়ার্ডসও বসতে পারে। এবার আমরা একটা একটা করে ট্রান্সলেশনগুলো দেখছি। প্রথম সেন্টেন্স রয়েছে তারা ফুটবল খেলে। এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তারা, কারা ফুটবল খেলছে তারা, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর ভার্ব, ভার্ব কোনটা? খেলা, খেলে, এটা হচ্ছে ভার্ব। কি খেলছে? ফুটবল খেলছে, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম সূত্রে আমরা সূত্রে ফেলছি সাবজেক্ট তারা, দে। ভার্ব, ভার্ব হচ্ছে খেলা, খেলা ইংরেজি হচ্ছে প্লে, দে প্লে। কি খেলে? ফুটবল, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে লিখলাম দে প্লে ফুটবল। তাহলে তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। আমি
গান গাই। সাবজেক্ট আমি, তাহলে লিখলাম আই, তারপর ভার্ব। এবার গান গাই, গান গাওয়াটাই কিন্তু ভার্ব। এখানে গান এবং গাই দুটো আলাদা কোনো ওয়ার্ড নয়। গান গাওয়া, গান গাওয়া ইংরেজি হচ্ছে সিং। আই সিং, আমি গান গাই। অবজেক্ট বা আদার্স যেটা লিখেছি সেটার দরকার নেই, অর্থাৎ এখানে শুধু সাবজেক্ট আর মেইন ভার্ব ইউজ হয়েছে। এবার রহিম একটি চিঠি লেখে, তাহলে এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে রহিম। ভার্ব, ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে লেখে, লেখাটা হচ্ছে ভার্ব। কি লেখে? অবজেক্ট হচ্ছে একটি চিঠি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সেন্টেন্সে রহিম একটি চিঠি লেখে, তাহলে সাবজেক্ট লিখছি প্রথমে, সবার প্রথমে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট লিখছি রহিম। ভার্ব হচ্ছে লেখা, রাইটস। এখানে দেখো ভার্বের সাথে আমরা এস যুক্ত করেছি। কেন এস যুক্ত করেছি? কারণ এই সেন্টেন্সটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। যদি টেন্সটা সিম্পল প্রেজেন্ট হয় এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। এখানে দেখো আমি বলেছি আমি গান গাই, আই সিং। যদি হতো সে গান গায়, তাহলে হতো হি অথবা শি সিংস। যেহেতু আমি ফার্স্ট পারসন রয়েছে, সিং হয়েছে। এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে কিন্তু সিংস হতো। রহিম একটি চিঠি লেখে, রহিম রাইটস কি লেখে? এ লেটার। রহিম রাইটস এ লেটার। পরের সেন্টেন্স, রাম তার কাজটি শেষ করেছে। সাবজেক্ট হচ্ছে রাম। ভার্ব কোনটা? শেষ করা, এটা হচ্ছে ভার্ব। কি শেষ করেছে? তার কাজটি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টটা লিখছি রাম শেষ করেছে। কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা রয়ে গেছে, তার রেজাল্টটা এখনও রয়ে গেছে, কাজটা শেষ করেছে। তাহলে রাম হ্যাজ, এখানে হ্যাজ অথবা হ্যাভ হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে, আর বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ হবে। তাহলে রাম হ্যাজ ফিনিশড। রাম হ্যাজ ফিনিশড, কি শেষ করেছে? তার কাজটি। হিজ ওয়ার্ক। রাম হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। পরের সেন্টেন্স, নেতাজি ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। এই সেন্টেন্স দ্বারা কী বোঝাচ্ছে? এই সেন্টেন্সটা হচ্ছে ন্যারেটিং এ পাস্ট ইভেন্ট, অতীতের কোনো ঘটনার বর্ণনা করছে। তাহলে এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে নেতাজি। কি করেছিলেন? যুদ্ধ করেছিলেন, এটা হচ্ছে ভার্ব। এবার এখানে কিন্তু ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা একটা কমপ্লিমেন্ট। তাহলে সেন্টেন্সটা লিখছি নেতাজি, সাবজেক্ট হচ্ছে নেতাজি, তাহলে নেতাজি কি করেছিলেন? ভার্ব হচ্ছে যুদ্ধ করেছিলেন। এটা পাস্ট ইভেন্ট, পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্টে রয়েছে। তাহলে নেতাজি ফট। নেতাজি ফট কেন যুদ্ধ করেছিলেন? ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। নেতাজি ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। তাহলে এই যে ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, এই অংশটা কিন্তু প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। নেতাজি ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। এরপরের সেন্টেন্স, আমি মনে করি এই লকডাউনের সময় আমাদের ঘরে থাকা উচিত। এই সেন্টেন্স দ্বারা কোনো ওপিনিয়ন প্রকাশ করা বোঝাচ্ছে। দ্য সেন্টেন্স ইজ এক্সপ্রেসিং অ্যান ওপিনিয়ন। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি মনে করি, এখানে দুটো সেন্টেন্স রয়েছে, আমি মনে করি, আরেকটা হচ্ছে এই লকডাউনের সময় আমাদের ঘরে থাকা উচিত।
দুটো সেন্টেন্স রয়েছে। তাহলে প্রথমে আমরা এই অংশটা করি, আমি মনে করি। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই মনে করি, থিঙ্ক, আই থিঙ্ক, আমি মনে করি, আমি কি মনে করি যে এই লকডাউনের সময় আমাদের ঘরে থাকা উচিত। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের, এটা হচ্ছে সাবজেক্ট। এবার ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে থাকা উচিত, থাকাটা হচ্ছে ভার্ব। উচিত অর্থে যদি বোঝায়, আমরা জানি উচিত অর্থে শুড ব্যবহৃত হয়। শুড হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। আমরা এখানে অক্সিলিয়ারি লিখেছি, এর মধ্যে কিন্তু মোডাল অক্সিলিয়ারিও রয়েছে। অক্সিলিয়ারিগুলো কী কী এই অবসরে একটু বলে দেই। অক্সিলিয়ারিগুলো হচ্ছে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি। এর মধ্যে কিছু মোডাল অক্সিলিয়ারি রয়েছে, সেগুলো কি? শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। তাহলে আই থিঙ্ক সাবজেক্ট হচ্ছে আমাদের, উই শুড, থাকা ইংরেজি হচ্ছে স্টে। কোথায় থাকতে হবে? ঘরে। উই শুড স্টে অ্যাট হোম। কখন থাকতে হবে? এই লকডাউনের সময়। তাহলে এই অংশটা হচ্ছে প্রিপজিশনাল কমপ্লিমেন্ট। ইন দিস পিরিয়ড অফ লকডাউন। তাহলে আই থিঙ্ক উই শুড স্টে অ্যাট হোম ইন দিস পিরিয়ড অফ লকডাউন। তাহলে প্রথম অংশ আই থিঙ্ক, সাবজেক্ট প্লাস ভার্ব। দ্বিতীয় অংশ উই শুড স্টে, সাবজেক্ট, ভার্ব, অ্যাট হোম ইন দিস পিরিয়ড অফ লকডাউন। এটা হচ্ছে প্রিপজিশনাল কমপ্লিমেন্ট। তাহলে হলো পরের সেন্টেন্স, আমরা ঠিক সময়ে পৌঁছাবো। তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব পৌঁছাবো কোন টেন্সে রয়েছে? ফিউচার টেন্সে। তাহলে আমরা পৌঁছাবো কখন? ঠিক সময়ে। তাহলে আমরা ইংরেজি হচ্ছে উই। পৌঁছাবো ফিউচার টেন্সে যেহেতু রয়েছে, তাহলে উই উইল রিচ, ইন টাইম। উই উইল রিচ ইন টাইম, আমরা পৌঁছাবো ইন টাইম, ঠিক সময়। তাহলে হলো এরপর কমল ইংরেজিতে খুব দুর্বল। তাহলে সাবজেক্ট কমল। এবার খুব লক্ষ্য করার বিষয়, এখানে ভার্বকে ইংরেজিতে খুব দুর্বল। কোনটা ভার্ব? এখানে কিন্তু ভার্ব নেই, ভার্বটা রয়েছে সেটা উজ্জ অবস্থাতে রয়েছে। কমল হয় ইংরেজিতে খুব দুর্বল। তাহলে এখানে দেখো কমল হয় খুব দুর্বল, ভেরি উইক ইন ইংলিশ। কমল ইজ ভেরি উইক ইন ইংলিশ। তাহলে এখানে ইজ এটাই কিন্তু মেন ভার্ব, এটাই হচ্ছে মেন ভার্ব। কারণ কমল হয়, ভেরি উইক খুব দুর্বল, অ্যাডজেক্টিভ, ইন ইংলিশ কিসে? ইংরেজিতে। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের এই নিয়মগুলো ভালো করে বোঝা গেছে। বাড়িতে নিজেদের মতো সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করবে। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রশ্ন করে থাকি, যেমন তুমি কখন এসেছো, তুমি কি দিয়ে ভাত খেয়েছো, তুমি কোথায় থাকো, তোমার বাবার নাম কি, তুমি কি এর আগে এই জায়গাটা দেখেছো, তুমি কি রামের সঙ্গে দেখা করেছিলে। এই ধরনের প্রচুর প্রশ্ন করে থাকি। তো এখন আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করে। তাহলে চলো দেখে নেই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন কিভাবে করতে হয়। দেখো, আমি সর্বপ্রথম 3টা সূত্র লিখেছি, 3টা ফর্ম লিখেছি। আমরা যে প্রশ্নগুলো করে থাকি সেগুলো সাধারণত 3টা ভাগে ভাগ করা যায়। এই জন্যে আমরা 3টা সূত্র ব্যবহার করেছি।
আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনগুলো করব তখন আমরা দেখতে পাবো যে এই 3টা সূত্র কিভাবে কাজে লাগছে। তাহলে চলো আগে সূত্রগুলো দেখে নিই, তারপর আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনগুলো করি। প্রথমটা দেখো, প্রথম সূত্রটাতে রয়েছে ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার। আদার মানে সেটা অবজেক্ট হতে পারে বা অন্য কোনো ওয়ার্ড হতে পারে, আবার কিছু নাও হতে পারে। এরপরে 2 নম্বর সূত্রে প্রথমে আমরা বসিয়েছি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব সম্বন্ধে আমরা কিছুক্ষণ আগে বলেছি। তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আদার। এই ভার্বটা কিন্তু এখানে বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে। প্রথমটাতে প্রথম যে সূত্রটা লিখেছি সেখানে ভার্বটার কোনো চেঞ্জ হবে না, ভার্বের প্রথম ফর্মটাই ব্যবহৃত হবে। কিন্তু দ্বিতীয়টা এখানে ভার্বের ফর্মের চেঞ্জ হতে পারে, সেটা আমরা করার সময় দেখব। এবং তৃতীয়টা WH ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। WH ওয়ার্ডগুলো কী কী? WH ওয়ার্ডগুলো হচ্ছে হু, হুম, হুস, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, হোয়াই অ্যান্ড হোয়াট। তাহলে একবারে ট্রান্সলেশনে চলে যাই, সূত্রগুলোর ইউজটা তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। তাহলে প্রথম সেন্টেন্সটা রয়েছে তুমি কি প্রতিদিন সকালে হাঁটো। এটা কোন টেন্সে রয়েছে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট, তাহলে মনে রাখতে হবে যদি সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্টে থাকে তবেই কিন্তু প্রথম সূত্রটা অ্যাপ্লাই হবে। অর্থাৎ ডু ভার্ব বসবে। ডু ভার্ব মানে সেটা ডু হতে পারে, ডাজ হতে পারে, অথবা ডিড হতে পারে। কখন কোনটা হচ্ছে সেটা আমরা দেখছি। তুমি কি প্রতিদিন সকালে হাঁটো, এখানে তুমি, সাবজেক্টকে তুমি, টেন্স কি সিম্পল প্রেজেন্ট। তাহলে যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে হয় ডু হবে, না হলে ডাজ হবে। ডাজ কখন হয়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে আমাদের ডু ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখছি ডু, তারপর কি হবে সাবজেক্ট, সাবজেক্টকে তুমি, ডু ইউ এটা সাবজেক্ট। ভার্ব, ভার্ব হচ্ছে হাঁটো, তাহলে ডু ইউ ওয়াক। ভার্বের সব সময় কিন্তু ফার্স্ট ফর্ম ইউজ হবে। ডু ইউ ওয়াক এভরি মর্নিং। ডু ইউ ওয়াক এভরি মর্নিং। এবার আরেকটা কথা, যদি এই তুমির এই জায়গাটিতে সে থাকতো তাহলে কি হতো? সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু এই ডু এর এই জায়গাটিতে ডাজ ইউজ হতো, আর ইউটা হয়ে যেত হি। তাহলে হতো ডাজ হি ওয়াক এভরি মর্নিং। এখানে V1ই হতো, কিন্তু এইখানে হতো ডাজ। কেন? কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে। এবার নেক্সট সেন্টেন্স, সে কি দিল্লি গিয়েছিল। এখানে রয়েছে সে, এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু ভার্বটা কিসে রয়েছে? ভার্বটা রয়েছে পাস্ট টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। সে কি দিল্লি গিয়েছিল, তাহলে সিম্পল পাস্ট যদি থাকে তাহলে ডিড ব্যবহার করতে হবে। তাহলে ডিড, সাবজেক্টকে হি, তাহলে ডিড হি। এবার ভার্বের ফার্স্ট ফর্ম বলেছি গিয়েছিল, গিয়েছিল ইংরেজি হচ্ছে ওয়েন্ট, কিন্তু যেহেতু আমি এখানে ডিড ব্যবহার করেছি তাহলে আর ওয়েন্ট হবে না, সেটা হয়ে যাবে গো। তাহলে ডিড হি গো টু দিল্লি। সে কি দিল্লি গিয়েছিল, ডিড হি গো টু দিল্লি। এবার এই যে দুটো এক্সাম্পল রয়েছে, এটা এই সেকেন্ড নাম্বার সূত্র দিয়ে আমাদের হবে। রীতা কি কাজটি করেছে, সাবজেক্ট হচ্ছে রীতা, ভার্ব হচ্ছে করা, করেছে। করেছে কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে ভার্ব। এখানে অবজেক্ট রয়েছে কাজটি, এটা হচ্ছে অবজেক্ট, কি করেছে? কাজটি। তাহলে রীতা কি কাজটি করেছে। তাহলে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি ব্যবহৃত হয়? সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ ব্যবহৃত হয়। যেহেতু রীতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমাদের কি ব্যবহৃত হচ্ছে? আমাদের হ্যাজ ব্যবহৃত হচ্ছে। তাহলে হ্যাজ রীতা ডান দ্য
ওয়ার্ক। হ্যাজ রিতা ডান দ্য ওয়ার্ক হলো। এবার পরেরটা, তারা কি ফুটবল খেলছে? খেলছে, কাজটা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে তারা রয়েছে, সাবজেক্ট হচ্ছে তারা, খেলছে ভার্ব, কি খেলছে? ফুটবল। তাহলে তারা কি ফুটবল খেলছে? কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে? তারা, তারা হচ্ছে প্লুরাল নাম্বার, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। তাহলে যেহেতু প্লুরাল নাম্বার সেহেতু আর ইউজ হবে। তাহলে সবার প্রথমে অক্সিলিয়ারি ভার্ব অনুযায়ী, তাহলে সবার প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আর দে প্লেইং ফুটবল। আর দে প্লেইং ফুটবল হলো। এবার লাস্ট দুটো, এটা কিন্তু 3 নম্বর সূত্র অনুযায়ী হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কী কী আমরা জানলাম। তাহলে তুমি কোথায় থাকো? তাহলে তুমি কোথায় থাকো, কোথায় ইংরেজি কি? কোথায় ইংরেজি হয়ার। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, তাহলে তুমি কোথায় থাকো, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড হয়ার, তুমি কোথায় থাকো। এবার সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকার কথা থাকে তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বটা হবে। আর যদি তা না হয় তাহলে আমি লিখেছি অক্সিলিয়ারি ভার্ব না হলে ডু ভার্ব। তাহলে যেহেতু এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে তাহলে এটা ডু ব্যবহৃত হবে। তাহলে হোয়ার ডু ইউ লিভ। তাহলে আমরা যে ফর্মটা সেটা একবার দেখে নিই। ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, এবার অক্সিলিয়ারি ভার্ব অথবা ডু ভার্ব। তাহলে এখানে ডু ভার্ব ব্যবহৃত হবে। হোয়ার ডু, তারপর সাবজেক্ট ইউ, ভার্ব লিভ, আদার আর কোনো কিছু দরকার নেই। এবার লাস্ট ওয়ান, সে কি করছে? প্রশ্ন করছে সে কি করছে। তাহলে কি ইংরেজি আমরা জানি, কি ইংরেজি হচ্ছে হোয়াট। তাহলে হোয়াট ইজ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে, সে মানে হচ্ছে হি, হি এর সঙ্গে ইজ হয়। তাহলে হোয়াট ইজ হি ডুইং। হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। তাহলে ফর্মটার সাথে আরেকবার মিলিয়ে নেই। ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব বসেছে এখানে ইজ, তারপর সাবজেক্ট হি, ভার্ব ডুইং। এইভাবে যত ধরনের প্রশ্ন হোক, এই 3টা সূত্র, এই 3টে এক্সাম্পল যদি আমরা ঠিকঠাক মতো মনে রাখতে পারি এবং সেটা ঠিকঠাক মতো ইউজ করতে পারি তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন আমরা করতে পারবো। তোমরা বাড়িতে অনেক প্র্যাকটিস করো, অনেক প্রশ্ন তৈরি করে সেগুলোকে ইংরেজিতে করার চেষ্টা করো, দেখবে খুব সহজেই এই 3টা ফর্ম ইউজ করে তোমরা সেটা করতে পারছো। তাহলে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্টে থাকে তাহলে ডু ভার্ব দিয়ে শুরু হবে এবং অন্যান্য টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জেনেছি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কোনো কমেন্ট দেওয়া হয়, সেটা আদেশ হতে পারে, অনুরোধ হতে পারে অথবা উপদেশ হতে পারে। এর একটা ফর্ম রয়েছে, খুব সহজ ফর্ম, এটি সবচেয়ে সহজ ফর্ম, কিচ্ছু না। প্রথমে শুধু ভার্ব, তারপর আদার লিখেছি, সেক্ষেত্রে অবজেক্ট হতে পারে আবার অন্য কিছু হতে পারে। উদাহরণগুলো লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। দরজাটি বন্ধ করো, কি করতে বলেছে? দরজাটি বন্ধ করতে বলছে। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় তুমি কে করা হয়। দরজাটি বন্ধ করো অর্থাৎ তুমি দরজাটি বন্ধ করো, সেক্ষেত্রে তুমি কথাটা উজ্জ থাকে, তুমি কথাটা হয় না। তাহলে দরজাটি বন্ধ করো, বন্ধ করাটা হচ্ছে ভার্ব। বন্ধ করা ইংরেজি কি? শাট অথবা ক্লোজ। তাহলে শাট দা, কি বন্ধ করতে বলেছে? দরজা। শাট দ্য ডোর হয়ে গেল ভার্ব প্লাস অবজেক্ট, এক্ষেত্রে অবজেক্ট হয়েছে। আবার এদিকে এসো, কি করতে বলছে? আসতে বলছে। এদিকে এসো, কাম, আসা, কাম হিয়ার, এখানে কিন্তু অবজেক্ট হয়নি, এই জন্য আমি আদার লিখেছি, কাম হিয়ার। এদিকে এসো, এদিকে এসো।
অনুগ্রহ করে আমাকে একটি কলম দিন, রিকোয়েস্ট করেছে, অনুগ্রহ করে আমাকে একটি কলম দিন। তাহলে প্লিজ, এই ক্ষেত্রে ভার্বের পূর্বে শুধু একটা প্লিজ ব্যবহৃত হবে। যদি সেটা অনুগ্রহ করা বোঝায় বা দয়া করা বোঝায় বা রিকোয়েস্টের টোন হয়, তাহলে প্লিজ কথাটি ব্যবহৃত হবে। তাহলে প্লিজ গিভ মি এ পেন। তাহলে প্লিজ গিভ মি এ পেন, ভার্ব প্লাস অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা রিটেন্ট অবজেক্ট, সেটা সম্বন্ধে হয়তো আমরা পরে কোনো এক সময় আলোচনা করব। এবার এই দরজা দিয়ে প্রবেশ করুন, এখানে কিন্তু অনুগ্রহ করে বা দয়া করে এরকম কোনো কথা বলা নেই। কিন্তু ধরুন আপনাকে একটা বিয়েবাড়ির রিসেপশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন অনেক লোক যখন আসছে তখন আপনি তাদেরকে বলছেন যে এই দরজা দিয়ে প্রবেশ করুন, এখান দিয়ে যান। তাহলে আপনার সেই কথার টিউনে কিন্তু একটা অনুরোধ রয়েছে। যদিও আপনি বলছেন না যে অনুগ্রহ করে, প্লিজ বা দয়া করে, সেটা বলছেন না, কিন্তু তার মধ্যে একটা অনুগ্রহের টোন রয়েছে। তাই এক্ষেত্রে আমরা প্লিজ কথাটা ইউজ করব। তাহলে এই দরজা দিয়ে প্রবেশ করুন, তাহলে প্লিজ। তাহলে প্লিজ এন্টার বাই দিস ডোর। তাহলে প্লিজ এন্টার ভার্ব বাই দিস ডোর, এই দরজা দিয়ে প্রবেশ করুন। এরপরের সেন্টেন্স, শিক্ষকদের মান্য করো, উপদেশ দেওয়া বোঝাচ্ছে। মান্য করা ইংরেজি, এটা ভার্ব, মান্য করা ইংরেজি হচ্ছে ওবে। তাহলে ওবে ইয়োর টিচার্স। ওবে ইয়োর টিচার্স। এবার কিছু কিছু অর্ডার হয়, কিছু কিছু কমান্ড হয় যেগুলো একটি মাত্র ওয়ার্ড দিয়েও করা হয়। যেমন থামো, স্টপ, দৌড়াও, রান। আর্মি শিবিরে এই ধরনের কমেন্ট মাঝে মাঝে শোনা যায়, যে হল্ট, ফায়ার, এই ধরনের কমেন্ট হয়ে থাকে। তাহলে আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স বোঝা গেল। এবার অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জেনেছি অপটেটিভ সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। এর সূত্রটা সহজ, শুধু মে তারপর অ্যাসারেটিভ সেন্টেন্সের যে সূত্রটা শিখেছি সেই অ্যাসারেটিভ সেন্টেন্সের সূত্রটা হবে। তাহলে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স বা অবজেক্ট, যেটা হবে সেটা লিখতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স রয়েছে তোমরা সুখী হও, তাহলে সূত্র অনুযায়ী প্রথমে আমরা মে বসাবো, মে। এবার সাবজেক্ট হচ্ছে তোমরা, ইউ। কি হতে হবে? সুখী হওয়া, বি মানে হচ্ছে হওয়া, সুখী মানে হ্যাপি। মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। এবার ভগবান তোমাদের মঙ্গল করুন, তাহলে সূত্র অনুযায়ী মে কি মঙ্গল করবে? ভগবান, গড। মে গড কি করবে? মঙ্গল, মে গড ব্লেস, মে গড ব্লেস ইউ। কাদের মঙ্গল করবে? তোমাদের। মে গড ব্লেস ইউ হলো। এবার 3 নম্বর, তোমরা দীর্ঘজীবী হও, মে। কারা দীর্ঘজীবী হবে? তোমরা, ইউ। মে ইউ কি হবে? দীর্ঘজীবী। দীর্ঘজীবী ইংরেজি লিভ লং, লিভ বাঁচো মানে জীবী হও, কতদিন? দীর্ঘ, লং। মে ইউ লিভ লং। আবার কখনো কখনো মে ছাড়াও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যদি বলা হয় যে গড ব্লেস ইউ, ভগবান তোমাদের মঙ্গল করুন, সেক্ষেত্রে যদি মেটা নাও লেখা হয় তবুও কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্সই হবে। জাস্ট সেটা দ্বারা প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি সেই সেন্টেন্সটা দ্বারা
প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করে তাহলে কিন্তু সেটা অপটেটিভ সেন্টেন্স হবে। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে কী বোঝায়? সাডেন ইমোশন, আনন্দ, দুঃখ অথবা বেদনা। এই ধরনের সেন্টেন্স আমরা দুইভাবে প্রকাশ করে থাকি। এজন্যে আমি এখানে দুটো ফর্ম বা দুটো সূত্র লিখেছি। একটি হচ্ছে প্রথমে ইন্টারজেকশন প্লাস অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স মানে সেই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা আদার্স অন্য কিছু। আরেকটা হচ্ছে হোয়াট অথবা হাউ, তারপর একটা কমপ্লিমেন্ট বসবে, সাবজেক্ট তারপর ভার্ব। তাহলে আমরা উদাহরণগুলো দেখলেই বোঝা যাবে। বলছে কি আনন্দ, আমরা ম্যাচটা জিতেছি। কি আনন্দ, তাহলে এই এক্সপ্রেশন একটা আনন্দের এক্সপ্রেশন প্রকাশ হচ্ছে, তাহলে এটার মানে হচ্ছে হুররে। হুররে। এবার আমরা ম্যাচটা জিতেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমরা উইয়ের সঙ্গে হ্যাভ হয়, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এবার সূত্রটার সাথে একটু মিলিয়ে নিই। হুররে, ইন্টারজেকশন, তারপর অ্যাসারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট উই, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে হয়ে গেল। পরের সেন্টেন্স, ছি তুমি মিথ্যাবাদী। ছি, সি ইংরেজি ফাই। ফাই, নোট অফ এক্সক্লেমেশন। ফাই, তুমি মিথ্যাবাদী। তাহলে ইউ আর এ লায়ার। ফাই, ইউ আর এ লায়ার। ছি, তুমি মিথ্যাবাদী। এবার পরের সেন্টেন্সটা কি সুন্দর ফুল। এটা কিন্তু এটার মতো নয়, এটা পরের সূত্র অনুযায়ী হবে। কি সুন্দর ফুল, তাহলে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। তাহলে সূত্র অনুযায়ী হোয়াট এ বিউটিফুল, বিউটিফুল হচ্ছে একটা কমপ্লিমেন্ট। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এবার এখানে এক্সক্লেমেশন মার্ক। তারপরটা আজ কি ঠান্ডা। আজ কি ঠান্ডা, এখানে কি কথাটা থাকলেও কিন্তু মানে আজ কতটা ঠান্ডা বোঝাচ্ছে। তাহলে হাউ, কতটা হচ্ছে হাউ, আগেটা কি ছিল এই জন্য হোয়াট হয়েছে। আজ কি ঠান্ডা বোঝালেও কিন্তু কি ঠান্ডা বোঝেনি, আজ কি ঠান্ডা মানে আজ কতটা ঠান্ডা। তাহলে হাউ কোল্ড ইট ইজ টুডে। হাউ কোল্ড ইট ইজ টুডে। তাহলে 5টা সেন্টেন্সই কমপ্লিট হলো। এবার আমি বারবার একটা কথাই বলছি, সেন্টেন্সগুলোকে যদি ঠিকঠাক মতো আয়ত্তে আনতে হয় তাহলে কিন্তু বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন যেসব সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি সেগুলো বাড়িতে খাতায় লিখে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং বলার প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করা যায় তাহলে ফ্লুয়েন্ট হওয়া যাবে, শুদ্ধ ইংরেজি লেখা যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সঙ্গে থাকো, পরবর্তীতে আমরা এরকম অনেক ভিডিও নিয়ে আসবো যেগুলো আমাদের প্রতিদিনের ইংরেজি শেখার ক্ষেত্রে খুব কাজে লাগবে।